শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারতের কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পাকিস্তানের পাঞ্জাব ও বাংলাদেশ একই গাছের দুটি শাখা, বললেন মরিয়ম নেওয়াজ। ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে 1000 কোটি ডলারের মানহানি মামলা ঠুকে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ডলারের আধিপত্য নিশ্চিতে নতুন আইন নিয়ে উচ্ছ্বসিত তিনি। চীনা প্রকৌশলীরা নিরাপত্তার হুমকি সন্দেহে পেন্টাগনের কম্পিউটিং প্রোগ্রাম পর্যালোচনার নির্দেশ। মিথ্যা তথ্য ছড়িয়ে চীনকে দমন করার চেষ্টা চলছে, দাবি চীনা সরকারের। যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিল ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 41 জনের মৃত্যু। তেল আবিবের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা। সিরিয়ায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। ইউক্রেনের রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি ইঙ্গিত করে দেশটির কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বাংলায় কথা বললেই ভারত থেকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গ টানেন তিনি। ভারতীয় পত্রিকা আনন্দবাজার উল্লেখ করেছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন। নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করে মমতা বলেছেন, আমাদের অতিথিত কয়েকজনকে রেখেছে ভারত সরকার। কই, আমরা তো কখনো বলি না, তাহলে আপনারা কেন বলবেন? বাংলায় কথা বলেই বাংলাদেশি হয়ে গেল। আমেরিকার গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে 1000 কোটি ডলারের মানহানি মামলা ঠুকে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যাকারী যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাকে জড়িয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে ভুয়া দাবি করে মামলা করা হয়েছে। শুক্রবার ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মামলাটি করেন ট্রাম্প। মামলায় বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নাল 2003 সালে একটি প্রতিবেদন করে। ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জেফ্রি এপস্টেইনকে একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছিলেন। ওই কার্ডে অশ্লীল চিঠি ও এক নগ্ন নারীর স্কেচ আঁকা ছিল, কিন্তু খবরটি ভুয়া। ডলার আধিপত্য নিশ্চিত করতে ক্রিপ্টোজিনিয়াস অ্যাক্ট স্বাক্ষর করে ব্যাপক উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আইনটি সারা বিশ্বে মার্কিন ডলারের আধিপত্য বজায় রাখতে ডিজিটাল মুদ্রা খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আশা করা হচ্ছে নতুন এই আইন যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো নীতি সুসংগঠিত করবে, চীন ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের ডিজিটাল মুদ্রা উদ্যোগকে প্রতিহত করবে। ট্রাম্প মনে করেন, এই আইনের মাধ্যমে মার্কিন অর্থনীতি আরও জিনিয়াসভাবে এগিয়ে যাবে। বিশ্লেষকরা মনে করছেন, আইনটি বেসরকারি ও সরকারি ডিজিটাল মুদ্রার মধ্যে একটি ভারসাম্য তৈরি করবে। পেন্টাগনে মাইক্রোসফট পরিচালিত ক্লাউড কম্পিউটিং প্রোগ্রামের উপর 2 সপ্তাহ পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, চীনা প্রকৌশলীরা ওই প্রোগ্রামে কাজ করছেন, যা মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। হেগসেথ জানান, ওবামা প্রশাসনের সময় এসব কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছিল, তবে এখন থেকে চীনের কোনো সম্পৃক্ততা থাকবে না। মাইক্রোসফটও জানিয়েছে, তারা চীন ভিত্তিক প্রকৌশলীদের দিয়ে কোনো সামরিক রক্ষণাবেক্ষণ কাজ করাবে না। চীন সম্পর্কে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের প্রতিবেদন শীতল যুদ্ধের মানসিকতার। এতে মিথ্যা তথ্য ছড়িয়ে চীনকে দমন করার চেষ্টা চলছে, এমনই অভিযোগ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। শুক্রবার বেইজিংয়ের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সম্প্রতি ডেমোক্র্যাটদের প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসনের প্রথম 6 মাসে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র চীনা কিছু পণ্যে 90% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এই শুল্ক নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের সমঝোতা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে 12 আগস্টের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। হামাসের পক্ষ থেকে সব জিম্মি মুক্তির শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েল। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ভিডিও বার্তায় তিনি জানান, ইসরায়েল সরকার জিম্মিদের মুক্তির ব্যাপারে আন্তরিক নয়। হামাস একটি পূর্ণাঙ্গ চুক্তি চায়, যাতে যুদ্ধ বন্ধ হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে, ফিলিস্তিনিদের মানবিক সহায়তা নিশ্চিত হবে। এ সময় তিনি আরও বলেন, গাজায় গণহত্যা নিয়ে আরব ও মুসলিম দেশের নেতাদের নীরবতা এক ধরনের বিশ্বাসঘাতকতা। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 41 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 110 জন। শুক্রবারের হামলায় এসব হতাহত হয়। বিবৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের অক্টোবর থেকে গাজা অভিযান শুরু করে আইডিএফ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় সর্বমোট ৫৮,৬৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৩৯,৯৭৪ জন ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনি হুতি যোদ্ধারা। হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ সম্প্রচারিত বিবৃতিতে সংগঠনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একথা জানিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র বাহিনী বিমানবন্দরে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। হামলায় প্যালেস্টাইন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। অভিযান সফল হয়েছে। অন্যদিকে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার বিমান হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল, এমনই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সিরিয়া বা ইসরায়েল। এক্সে দেয়া পোস্টে টম জানান, যুদ্ধবিরতির প্রস্তাবটি তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সমর্থন পেয়েছে। গেল বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা করে ইসরায়েল। তাদের দাবি, দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই এ হামলা চালিয়েছে তারা। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর থেকে সরকারপন্থী বাহিনী ও দ্রুজদের সংঘর্ষ চলছে। এসব সংঘর্ষে প্রায় ৬০০ জন মারা গেছেন, এর মধ্যে ৩০০ জনই দ্রুজ সম্প্রদায়ের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে 5টির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজকালে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, গেল এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর ভারত পাকিস্তান সংঘাতে 5টির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তবে ভারত নাকি পাকিস্তান কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে তা উল্লেখ করেননি তিনি। পাকিস্তান দাবি করেছে তারা সংঘাতের সময় ভারতে 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অন্যদিকে ভারতের দাবি তারা পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে কোনো বিমান হারানোর কথা অস্বীকার করেছে ইসলামাবাদ। ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ড্রোন হামলা করেছে রাশিয়ান বাহিনী। হামলায় একজনের নিহতের খবর পাওয়া গেছে। শনিবার ওডেসার মেয়র গেন্নাদি ট্রুখানভ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, রাশিয়া 20টিরও বেশি ইউএভি ড্রোন দিয়ে শহরে হামলা চালিয়েছে। হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় 5 ঘন্টার মধ্যে তারা 87টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ব্রায়ানস্ক শহরে 48টি এবং মস্কোতে 5টি ড্রোন ধ্বংস করা হয়। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও হাঙ্গেরির প্রেসিডেন্ট তামাস সুলোক। শুক্রবার বুদাপেস্টের হাঙ্গেরি সংসদ ভবনে বৈঠকে তারা এ বিষয়ে আলোচনা করেন। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, সাংস্কৃতিক বিনিময় ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি সুলোক আশাবাদ জানান, এ সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে। শেখ মোহাম্মদ বলেন, দুদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও উন্নয়নের অভিন্ন লক্ষ্যে গড়ে উঠেছে। আলোচনার মাধ্যমে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শুক্রবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে তিনি আশাবাদ জানান। টোকিওতে আয়োজিত এ বৈঠকে জাপানের প্রধান শুল্ক আলোচক মন্ত্রী আকাজাওয়া ও যুক্তরাষ্ট্রের ওসাকা ওয়ার্ল্ড এক্সপো সফরকারী প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বৈঠকের পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেছেন, দু দেশের জন্য সুবিধাজনক একটি শুল্ক চুক্তি সম্ভব। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী 1 আগস্ট থেকে জাপানি পণ্যে 25% প্রতিশোধমূলক শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের পোশাক খাত, ক্ষুদ্র ঋণ কার্যক্রম এবং নারীদের কর্মসংস্থানের ব্যাপক প্রশংসা করেছেন পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। শুক্রবার লাহোরে বাংলাদেশ হাই কমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও বাংলাদেশ একই গাছের 2টি শাখা। বৈঠকে লাহোর ও ঢাকায় যৌথ চেম্বার অফ কমার্স গঠনের আগ্রহ প্রকাশ করেন তিনি। বলেন, শিল্প ও প্রযুক্তি খাতে সহযোগিতা পাকিস্তান বাংলাদেশের জন্য নতুন দরজা খুলে দিতে পারে। বাংলাদেশি বিনিয়োগকারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পাঞ্জাব সরকার প্রস্তুত। মরিয়ম বলেন, বাংলাদেশের ভিশন 2030 প্রথম নারী শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের জন্য পাঞ্জাব অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।